অলরাইট, স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। প্রতি শনিবার গেম অন নিয়ে আমরা রাত 8টায় থাকবো আপনাদের সাথে। দর্শক, আপনারা জানেন যে আসলে ক্রীড়াঙ্গন অনেক অস্থিরতার মধ্যে আছে। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, সব জায়গায় একটা অস্থিরতা বিরাজ করছে। এই যেমন ধরুন না, নারী ফুটবলাররা গণ অবসরের একটা ঘোষণা দিয়েছে। কেন? তারা কোচের সাথে থাকতে চান না, এই কোচের আন্ডারে তারা আর খেলতে চান না। অন্যদিকে আমরা যদি বলি, বিপিএলে চলছে ফিক্সিং কেলেঙ্কারি। সব কিছু নিয়ে আমরা গেম অনে কথা বলবো এবং প্রথম পর্ব কিন্তু আমরা আজকে শুরু করছি। আমরা আজকে বেসিক্যালি প্রোগ্রামটা সাজিয়েছি দুই ভাগে। প্রথম ভাগে আজকে আমরা ফুটবল নিয়ে কথা বলবো এবং ফুটবল নিয়ে নারীদের এই ফুটবলের অস্থিরতা নিয়ে আজকে কথা বলতে অতিথি হিসেবে আছেন সাবেক ফুটবলার রাশেদুল ইসলাম। রাশেদ ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। ঠিক যেমনটি বলছিলাম যে হঠাৎ করে আসলে আমাদের ক্রীড়াঙ্গনে কিন্তু অনেকটা অস্থিরতা দেখা যাচ্ছে। ফুটবল বলুন, ক্রিকেট বলুন, আপনি নিজে ফুটবল খেলেছেন জাতীয় দলে, এখন কোচ হিসাবে কাজ করছেন, এক সময় আপনি সাংবাদিক হিসাবে কাজ করেছেন। এই যে মেয়েরা যেই ডিসিশনটা নিল যে তারা আসলে পিটার বাটলারের অধীনে আর কোচিং করতে চান না, তারা কিন্তু কিছু অভিযোগ করেছে। সেই অভিযোগটা কি দেখে আসবো, তারপরে কি আলোচনায় আসবো? সেটা হলে ভালো হয়। সেটা হলে ভালো হয়। একটু দর্শকদেরকে দেখাতে চাই যে আসলে নারী দলের যে প্লেয়াররা আছেন, সিনিয়র প্লেয়াররা আছেন, তাদের অভিযোগগুলো আসলে কি কি। ছোটনকে বাদ দিয়ে নারী দলের দায়িত্ব পিটার বাটলারকে দেওয়ার পর থেকেই সমালোচনার তুঙ্গে ছিল বাফুফে। তাতে আরো আগুন জ্বলে 2023 সালের সাফের মঞ্চে, যাতে মান সম্মান ডুবতে বসেছিল বাংলাদেশের। তখন কোচকে তোয়াক্কা না করে দলের হাল ধরেন সাবিনা খাতুন। জোর করেই মাঠে নেমে দলকে চ্যাম্পিয়ন করেন তারা। টানা দ্বিতীয় সাফ জয়ের 4 মাস পর আবারও পিটার বাটলারের সাথে বাফুফের 2 বছরের চুক্তিতে চটেছেন জাতীয় দলের সিনিয়র ফুটবলাররা। পিটারের দুর্ব্যবহার, সিনিয়র খেলোয়াড়দের সাথে জুনিয়রদের দ্বন্দ্ব লাগিয়ে দেয়া থেকে শুরু করে নারীদের শরীর নিয়ে নেতিবাচক মন্তব্য সবই করেছেন এই ব্রিটিশ কোচ। বাফুফেকে এসব তথ্য জানানোর পরও পিটারের সাথে কেন 2 বছরের চুক্তি করা হলো তা নিয়েও গণমাধ্যমে স্মারকলিপিতে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের সিনিয়র ফুটবলাররা। নিজেদেরকে আসলে প্রমাণের কোনো কিছু নাই, এখন হচ্ছে ব্যাপারটা আত্মসম্মানের। বিকজ দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে, বাট দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মানে মেয়েদের জন্য হচ্ছে মেয়েটা অসম্ভব। আমরা ইতিমধ্যে অনেক নিউজ দেখছি এবং অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে, যেখানে প্রমাণ হয়ে গেছে যে আমরা আসলে দেশের জন্য কিছুই করতে পারি না। জাতীয় দলের দায়িত্বে যদি বাটলারকে রাখা হয়, তাহলে বাংলাদেশ দল থেকে পদত্যাগ করতেও পিছপা হবে না নারী ফুটবলাররা। আমরা প্রতিটা স্টেপে ছুটে যাওয়ার আগে আমরা সবার কাছে জানাচ্ছি যে ওনার সাথে আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না। তখন থেকে কিছু কর্মকর্তা আছে যে তাকে হচ্ছে কে কোথায় গেল বা কে কার সাথে কাম করাতে, তো এটা হচ্ছে আমাদেরকে সেই কোচ হচ্ছে মাঝে গিয়ে আমাদেরকে হচ্ছে। এ ব্যাপারে বাফুফে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি গণমাধ্যমে। আর কোচ পিটার বাটলার বলছেন এখন পর্যন্ত সবই ঠিকই আছে। Got nothing to say of that nature. I'm just a professional person trying to do my job. এখন প্রশ্ন, নারী ফুটবলে সুস্থ পরিবেশ তৈরি করে দিতে বাফুফে আদৌ কোনো উদ্যোগ নিবে কিনা। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। রাশেদ, এই ব্যাপারগুলোকে আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে খুবই দুর্ভাগ্যজনক যে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, একটা নেতিবাচক ইস্যু, অথচ আমাদের মেয়ে ফুটবল নিয়ে কত সুখকর স্মৃতি আছে আমাদের। আমরা আরো অনেক ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম। স্পোর্টসে কিন্তু তারাই আসলে আমাদেরকে আনন্দে ভাসিয়েছে, বারবার ট্রফি এনেছে, ইন্টারন্যাশনাল ট্রফি এনেছে। যদি আমরা শুধু ফুটবল বলবো না, আমি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দৃষ্টিকোণ থেকে এই মেয়েরা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, অনেক সম্মান এনে দিয়েছে, অনেক ট্রফি এনে দিয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন, ব্যাক টু ব্যাক যেটা সাব ফুটবল চ্যাম্পিয়ন, কোনো সাধারণ বিষয় না বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে। এটা অনেক বড় একটা অর্জন। এই মেয়েদের, বাংলাদেশের জন্য এই মেয়েদের অনেক অর্জন আছে এবং এই মেয়েদের প্রতি আমাদের অনেক সম্মান ও ভালোবাসা। কিন্তু বর্তমান যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আসলে আমাদের কারোর জন্য সুখকর কোনো বিষয় না। এই বিষয়গুলো কিভাবে অ্যাভয়েড করা যায়, তা আমার মনে হয় আমি যদি একটু স্পেসিফিক্যালি আপনার কাছে একটু জানতে চাই রাশেদ, যে আসলে
মেয়েরা যে কোচের অধীনে থাকতে চাচ্ছে না, পিটার বাটলারকে নিয়ে তারা কিছু অভিযোগ করেছে, এই অভিযোগগুলো আপনার কাছে আসলে যৌক্তিকতা ভ্যালিড কতটুকু লেগেছে আমি যদি বলি? তারা 3 পৃষ্ঠার অভিযোগপত্র জমা দিয়েছে। আমার প্রথম যে বিষয়টি, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি কখনোই দাবি করতে পারি না বা বলতে পারি না যে আমি অমুক কোচের অধীনে খেলবো না। একটা সাধারণ একটা দৃষ্টিকোণ, অনেক ধরনের সমস্যা থাকতে পারে, অনেক অভিযোগও থাকতে পারে, বাট এটা খুবই দৃষ্টিকটু যে আমি অমুক কোচের অধীনে খেলবো না। যেই সমস্যাগুলো, যে অভিযোগগুলো তারা বলেছে, এটা আমি মনে করি নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করার মতো ছিল। কোনো অভিযোগে কিন্তু বড় কোনো ইস্যু না, একদম মানে কোচ বয়কট করার মতো কোনো ইস্যু না। এটা একসাথে বসেই এটা সমাধান করার মতো বিষয় ছিল। এটা বা হয়তো মেয়েরা সরাসরি ভাবে হারলাইনে নিয়ে এসে না এসে হয়তো বাফুফের সঙ্গে আলোচনা করতে পারতো। এখানে কিন্তু মেয়েদের একটু কথা আছে, তারা কিন্তু বারবারই বলছে যে আসলে আমরা সরাসরি মিডিয়ার সামনে প্রেস মিট করি নাই, এটা আমরা অনেক আগে থেকে সাফের সময় থেকে আমরা কিন্তু আসলে বাফুফেকে জানিয়ে আসছিলাম যে কোচের সাথে আমাদের বোঝাপড়াটা খুব একটা ভালো হচ্ছে না, আমরা এই কোচের সাথে আসলে কাজ করতে চাচ্ছি না। এটা নাকি তারা অনেক আগে থেকে জানিয়ে আসছিল। বাফুফে থেকে স্পেশালি যদি আমি বলি, নারী উইং থেকে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জিনিসটা সমাধান করার জন্য। এই বিষয়ে আপনি কি বলবেন যে আসলে এখানে ফুটবল ফেডারেশনের দায় কতটুকু? না, যদি মেয়েদের দাবি যদি সঠিক হয়, অবশ্যই নারী উইংয়ে এখানে অনেক কিছু করণীয় ছিল। আপনি এই কোচ যদি নিয়োগও দেন তার পারফরমেন্সের ভিত্তিতে, বাট মেয়েদের সঙ্গে আলোচনা করার সুযোগ ছিল, মেয়েদেরকে বোঝানো উচিত ছিল। এমন না যে তাদের অভিযোগের ভিত্তিতে আমি কোচ বাদ দিয়ে দিলাম এটাই সমাধান, বাট মেয়েদের যে সমস্যাগুলো ছিল তাদের সেগুলো শোনা, গুরুত্ব সহকারে শোনা এবং অগ্রাধিকার ভিত্তিতে যেটা প্রথম দরকার সেটা আগে সমাধান করা। আমার মনে হয় এটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে এবং তাদের সান্ত্বনা দিতে পারলে আমার মনে হয় বিষয়টা এত দূর আসতো না। রাশেদ, আপনি খেলেছেন জাতীয় দলে, আমিও কিন্তু খেলেছি। আমরা জানি যে একটা কোচিং প্যানেলে কিন্তু অনেকজন থাকেন, অ্যাসিস্ট্যান্ট কোচ থাকেন, টিম ম্যানেজার থাকেন, মিডিয়া ম্যানেজার থাকেন, তারপর আমাদের চেয়ারম্যান আছেন, তারপরও যদি আরো হায়ার পজিশনে যেতে হয় সভাপতিরা আছেন, সহসভাপতি আছেন, সিনিয়র সহসভাপতি আছেন। সবার দৃষ্টি কিভাবে ব্যাপারটা এড়িয়ে গেল? অ্যাটলিস্ট টিম ম্যানেজার থেকে শুরু করে তারা কেন এই জিনিসটাতে ইনভলভমেন্ট দেখালো না? আসলে এটা খুবই দৃষ্টিকটু বিষয় লাগতেছে যে এত বড় একটা কিছু হয়ে গেল, অথচ এত আশারই কথা না। যেহেতু এই মেয়েরা বাফুফে ভবনেই থাকে, এমন না যে ক্যাম্পটাও বাইরে। এটা আমার মনে হয় সেখানে আলোচনা করে, নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করা যেত এবং খুব দ্রুত সমাধান করা যেত। বিষয়টা পাবলিকলি হওয়া উচিত ছিল না, যেহেতু এই মেয়েদের একটা সম্মান আছে, ইভেন যে কোচ তারও একটা সম্মান আছে। আমি প্লেয়ার হিসেবে বলতেছি কোচের অধীনে ট্রেনিং করবো না, সেটাও যেমন ভালো কিছু না, আবার এই মেয়েদেরকে নিয়ে এখন যে এরকম মানে কটূক্তি হচ্ছে, এই মেয়েরাও সেটা ডিজার্ভ করে না। এটা খুব হ্যাপিলি এটা সমাধান করা যেত। যেমন আপনি যদি দেখেন যে ইতিমধ্যে নতুন একটা কমিটি কিন্তু ফুটবল ফেডারেশনে এসছে, তারা দায়িত্ব নিতেই তাদের সামনে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। এটা আপনি কি মনে করেন তাদের জন্য এটা আসলে কতটুকু চ্যালেঞ্জ ছুড়ে দিল মেয়েরা? আসলে বর্তমান সময়ে আমাদের ফুটবলের যতটুকু অর্জন, তার মানে বড় অংশ জুড়ে মেয়েদের সফলতা। আপনি বাংলাদেশের ফুটবলে আমাদের তো আসলে বর্তমান যে কোনো ছেলেদের কথা যদি বলি, সাফল্য খুব কম। ছেলে মেয়ে আমি আসলে আলাদা করতে চাই না, যেহেতু প্রসঙ্গটা চলে আসলো। আমাদের বেশিরভাগ সাফল্য আসছে এখন বর্তমানে মেয়েদের নিয়ে, সুতরাং তাদের প্রতি আরো যত্নবান হইতে হবে এবং তারা সেটা ডিজার্ভ করে। এই কোচিং ইস্যুটা এত দূর আসাই উচিত ছিল না। বাটলারও খুব হাই প্রোফাইল একজন কোচ। আপনি খেয়াল করে দেখুন, সে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে দুইটা জাতীয় দলের দায়িত্বে ছিল, সেটা হলো লাইবেরিয়া আর বতসোনিয়া। কোনো দলে সে 2.5 বছরের অধীনে কোচিং করে না, মানে দুইটা জাতীয় দলের অধীনে সে 2.5 বছরের বেশি সময় কাজ করছে। সুতরাং এজ এ কোচিং দৃষ্টিকোণ থেকে দীর্ঘ সময় আমি বলবো। সুতরাং সেও একজন মানে দায়িত্বশীল কোচ হিসেবেই কোচ ছিল বলে সেটা পারছে। সুতরাং আমার মনে হয় এই যে বিষয়গুলো এখন অ্যারাইজ হয়েছে, এটা মনে হয় আরো দ্রুত সমাধান করা উচিত ছিল, আর করা যেত। যে অভিযোগগুলো বাইরে আসছে, এগুলো খুব বড় কোনো ইস্যু না। আমার মনে হয় এটা বাফুফে ভবনে এটা আলোচনা করে সমাধান করা যেত। তবে এরই মধ্যে কিন্তু আসলে বাফুফে প্রেসিডেন্ট এরই মধ্যে কিন্তু একটা কমিটি গঠন করে দিয়েছেন, যে 7 জনের একটি কমিটি। ওই কমিটির অধীনে কিন্তু ইনভেস্টিগেশন চলছে এবং সেই ইনভেস্টিগেশনের ফলাফল কিন্তু 7 দিনের মধ্যে দেওয়ার কথা। একটু দেখে আসতে চাই যে আসলে কিভাবে তদন্তটি হচ্ছে। বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ হিসেবে পিটার বাটলারের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে এই কোচের সঙ্গে নারী দলের সদস্যদের দ্বন্দ্ব প্রকাশে এসেছিল 2023 সালের সাফের মঞ্চ থেকেই। সময়ের সাথে সাথে এই দ্বন্দ্ব আরো চরমে পৌঁছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাফুফে ভবনে ব্রিটিশ কোচের বিরুদ্ধে নারী খেলোয়াড়দের সাথে দুর্ব্যবহার, সিনিয়র খেলোয়াড়দের সাথে জুনিয়রদের দ্বন্দ্ব লাগিয়ে দেয়া, নারীদের শরীর নিয়ে নেতিবাচক মন্তব্য থেকে শুরু করে 6টি অভিযোগ সামনে এনে নিজেদের অবস্থান জানিয়েছেন সাবিনা খাতুন, মাসুরা পারভিন সহ 18 ফুটবলার। ব্যবস্থা না নিলে আর না খেলার কথাও জানান তারা। অভিযোগ খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাতেই ভার্চুয়াল জরুরি সভা ডেকে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাফুফে। কমিটির প্রধান করা হয়েছে ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে, বাফুফের সহসভাপতি ফাহাদ করিমকে কমিটির ডেপুটি চেয়ারম্যান এবং বাফুফের 2 নির্বাহী সদস্য সাইদ হাসান কানন ও সাখওয়াত হোসেন ভুইয়া শাহিনকে সদস্য করা হয়। নির্বাহী কমিটির বাইরে পুলিশ কর্মকর্তা কাজী নুসরাত এদিব লুনা এবং 2 সরকারি কর্মকর্তা খালিদ ও আতিকুর রহমানকে সদস্য করা হয়েছে। এই কমিটি অভিযোগ যাচাই বাছাই করে আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন দিবে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। 7 জনের একটি কমিটি কিন্তু গঠন করেছেন এবং এই কমিটির যার অধীনে ইমরুল হাসান সিনিয়র সহসভাপতি, তিনি কিন্তু একদম সরাসরি বলেছেন রাশেদ যে ফুটবল কারো কাছে জিম্মি থাকবে না। এই দেশের ফুটবলে মেয়েদের অবদান অনেক বেশি, কিন্তু ফুটবল কারো কাছে জিম্মি থাকবে না। কি বলবেন? খুবই ভালো মন্তব্য করছেন ইমরুল ভাই। ইমরুল ভাই একজন দায়িত্বশীল ফুটবল কর্মকর্তা এবং সে গুণী একজন লোক হিসেবে আমি বলবো, যেহেতু বসুন্ধরা কিংসের মতো একটা ক্লাবকে সে পরিচালনা করতেছে এবং খুব সফলতার সাথে পরিচালনা করতেছেন। গতকাল সে যেখানে এই কথাটি বলছেন, সে একই জায়গায় আমিও ছিলাম একটা বাংলাদেশ ক্রীড়া সমিতির পিকনিকে। সে একই সঙ্গে মেয়েদের যে সফলতা সেই প্রশংসাও করেছেন এবং সে একই সঙ্গে এই সফলতাকে পুঁজি করে কেউ যেন কোনো সুযোগ না নিতে পারে সেই দাবিটাও তুলেছেন। এই যে কেউ যেন এটাকে জিম্মি করতে পারবে না, এই কথার গভীরতা অনেক বেশি। যে ইচ্ছে করলে আমি আমার সেন্টিমেন্ট নিয়ে ইউজ করে সেটাই, এটা অস্থিরতা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। সমস্যা থাকবে, সেই সমাধানও আছে, বাট এটা নিয়ে বাইরে যেন বড় কিছু না হয়ে যায় সেই দৃষ্টিকোণ থেকে উনি কথাটা বলছেন। খুব ভালো একটা কথা বলছেন। আচ্ছা, বারবার কিন্তু সিন্ডিকেট এই একটা শব্দ বারবার কিন্তু ব্যবহৃত হচ্ছে চারিদিকে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে সিনিয়র প্লেয়াররা সিন্ডিকেট করছেন। কেননা তাদেরকে আমরা যতটুকু জানতে পেরেছি এই পর্যন্ত মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যমে, সব জায়গায়, যে আসলে সম্ভবত কোচ জুনিয়র প্লেয়ারদেরকে একটু প্লেইং টাইম বেশি দিচ্ছে, সিনিয়র প্লেয়ারদের প্রতি তার একটু অনীহা আছে, যেটা তারা কমপ্লেন করেছে, যার জন্য তারা সিন্ডিকেট করে আসলে এই সিচুয়েশনটা ক্রিয়েট করেছে। এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন? সিন্ডিকেট কথা তো অনেক অর্থেই ব্যবহৃত হয়। আসলে এখানে যেটা বলা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কখনো এটা হয়নি সেটা বলা যাবে না, বাট আমার মনে হয় এখানে মেয়েদেরকে আমি সেভাবে ঢালাওভাবে অভিযোগ করতে চাই না মেয়েদের প্রতি তাদের যে অভিযোগ, বাট আমি শুধু কোচের দৃষ্টিকোণ থেকে বলতে চাই, কোচ সবসময় চাইবেন তার দলের ভালো, সে একটা ভবিষ্যতের জন্য দল গঠন করতে চায়। একটা কোচ যদি সফল না হয়, সবার আগে তো ক্ষতিটা তার চাকরি হারাবে, তারপর তার রেপুটেশনে নষ্ট হবে। একজন দর্শকের থেকে কিন্তু, বা একজন সাধারণ মানুষের থেকে, বা একজন আপনার প্লেয়ারের কথাও যদি বলে, একজন কর্মকর্তার কথা বলে, সবার আগে তো কোচ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন কোচ কিভাবে চান যে তার দলের ক্ষতি হোক? সে তো অবশ্যই রেজাল্ট চান। নিশ্চয়ই সে ভালো রেজাল্টের স্বার্থে অনেক সময় অনেক কঠোর ডিসিশন নেন। রাশেদ, আপনি এই জিনিসটা একটু বলতে পারেন যে আসলে বডি শেমিং নিয়ে একটা কথা উঠেছে, যে আসলে অনেক প্লেয়ার হয়তো বা একটু ওয়েট গেইন করেছেন, কোচ হয়তো সেটা নিয়ে তাদেরকে একটু বকাঝকা করেছেন। এটা নিয়ে আসলে প্লেয়ারদের সেন্টিমেন্টের জায়গাটা কতটুকু? কারণ আমি নিজেও কিন্তু ন্যাশনাল টিমে খেলেছে, আমি জানি কোচরা কিন্তু অনেক সময় বকা দিয়ে থাকেন, অনেক ধরনের কথা বলে থাকেন। সেটাকে আসলে বডি শেমিং এর পর্যায়ে ফেলা যায় কিনা? মেয়েদের ক্ষেত্রে বডি শেমিং কথাটা যেভাবে আসছে মনে হচ্ছে অনেক বড় ব্যাপার। আসলে কিন্তু আমি যেটা বুঝতেছি সাধারণ দৃষ্টিকোণ, যেহেতু আমি নিজে খেলাধুলা করছি বা একটা টিমের সঙ্গে আছে, আমার কাছে যেটা মনে হয়, আমি আমার নিজের কোচকেও দেখি যে আমার এক প্লেয়ারকে বলতেছে তোমার তো 10 কেজি ওজন বেড়ে গেছে, তো তোমার যদি ভালো খেলতে হয় তোমাকে তো ওজন কমাতে হবে। ইটস ভেরি নর্মাল। স্পোর্টস এটা খুবই নর্মাল। আমি ম্যানেজার, আমি সাপোজ একটা ডিফেন্ডার এনে দিলাম কোচকে, যে কিন্তু ডিফেন্ডারের হাইটটা কোচের পছন্দ হয়নি। কোচ বলতেছে না, আমার খুব একটা ভালো টলার একটা সেন্টার ব্যাক প্রয়োজন। এটাকে আমি বডি শেমিং পর্যায়ে আমি বলবো না। আসলে কি বলতে চাইছে মেয়েরা সেটা জানি না, বাট স্পোর্টসে এই বিষয়গুলো খুবই নর্মাল।
রাশেদ ভাই, একদম ছোট্ট করে জানতে চাবো, আর দীর্ঘায়িত করব না, যে আসলে এই যে ইনভেস্টিগেশন চলছে, আজকেও দেখলাম কিরণ আপা বলছেন যে আসলে মেয়েটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, আপনি এটা সলিউশনটা আসলে কিভাবে দেখেন? মেয়েদের যে অবদান সেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। মেয়েরা বাংলাদেশকে অনেক দিয়েছে, বাট এখন যে আসলে ইস্যুতে তো তাদের আসলে গণ অবসরে যাওয়ার না, গণ অবসরে যাওয়ার মতো কোনো বিষয়ও না এটা। এটা আবার কোচকে বাদ দেওয়া আমাদের আগানোর সুযোগ নেই, আমি মনে করি সে একজন সফল কোচ। এটাকে যেটা করতে হবে সেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। কোচের যে বয়স 58 বছর বয়স, মেয়েরা প্লেয়াররা তার মেয়ের বয়সে, এটা এক জায়গা আমার মনে হয় এক জায়গা বসে দুই পক্ষের মধ্যে এটা সমাধান করে ফেলা খুবই সম্ভব। এবং যে দায়িত্বে আছেন ইমরুল ভাই, আমার মনে হয় ইমরুল ভাই কাজটা খুব সফলভাবে শেষ করতে পারবেন আমার বিশ্বাস। আসলে আমরাও এটা আশা করি যে আসলে যে সিচুয়েশন চলছে মেয়েরা সেটা ডিজার্ভ করেন এবং এটা খুব ভালো একটা পরিণতির দিকেই যাবে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা সমাধান হবে বলে আমরাও আশা করি। আমরা বিশ্বাস করি সমাধান হবে। বর্তমান যে বাফুফের যে কমিটি আছে, তাবেদা হল ভাই, ইমরুল ভাই এবং আদার্স যারা আছেন, আমার বিশ্বাস তারা এর সমাধান করতে পারবেন। নিশ্চয়ই। রাশেদুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে যাচ্ছে একটি বিরতিতে, তবে আপনারা কোথাও যাবেন না, কারণ আমরা কিন্তু এর পরের পার্টি এসে বিপিএল ফিক্সিং নিয়ে কথা বলবো নতুন একজন অতিথির সাথেই থাকুন, যাচ্ছে একটি বিরতিতে। এন্ড ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু গেম অন। আজকে কিন্তু আমরা কথা বলছি বিপিএল ফিক্সিং নিয়ে। এই পর্বে কিন্তু আমরা বিপিএল ফিক্সিং নিয়ে কথা বলবো, ঠিক যেমনটি বলছিলাম যে আসলে ক্রীড়াঙ্গনে চলছে অস্থিরতা, এরই মধ্যে কিন্তু ঢুকতে থাকা বিপিএলে কিন্তু ফিক্সিং ইস্যু অনেক বড় হয়ে দেখা দিয়েছে। এই বিষয়ে আজকে কথা বলতে আমার সঙ্গে কিন্তু স্টুডিওতে উপস্থিত আছেন ইশতিয়াক আহমেদ, সাবেক ক্রিকেটার, জাতীয় দল। আমরা সরাসরি চলে যাচ্ছি ইশতিয়াক ভাইয়ের কাছে। ইশতিয়াক ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক যেমনটি বলছিলাম যে আসলে পুরো ক্রীড়াঙ্গনে একটা অস্থিরতা চলছে। একটু আগে কিন্তু আমরা ফুটবল নিয়ে কথা বলছিলাম, নারী ফুটবল দল নিয়ে কিন্তু একটা অস্থিরতা চলছে। তারা গণ অবসরের ঘোষণা দিয়েছে, তারা কোচের অধীনে আর খেলতে চায় না। ঠিক ওইটার সঙ্গেই কিন্তু প্যারালালি আসলে বিপিএল এর কিছু ইস্যু নিয়ে কিন্তু সরগরম পুরো স্পোর্টস সোসাইটি আমি বলবো। এই ব্যাপারে ইশতিয়াক আহমেদ, আপনি কি বলবেন? বাংলাদেশে বারবার আসলে বাংলাদেশের ক্রিকেটে ফিক্সিং এর থাবা। ধন্যবাদ পিঙ্কি। আমার মনে হয় যে ফিক্সিং নিয়ে হয়েছিল একবার 2013 সালে। সব সময় যে ফিক্সিং কিংবা এইগুলা জিনিস যে বদল করেছে ক্রিকেটকে, আমি বলা যায় আশরাফুল, দ্যাট ওয়াজ ওয়ান, সাকিব আল হাসানের নাম এসেছে, সেটা ছিল যে সে রিপোর্ট করে নাই। বাট এখন যেগুলো আছে সেগুলো প্লেয়ার্স আর ডাইরেক্টলি ইনভলভ। ইয়েস, সাকিব আল হাসানের সময় যেটা ছিল, তখন সে এমসিসির মেম্বার ছিল, হি নিউ অল দি রুলস, ইয়েট সে ডিসক্লোজ করে নাই। সো দ্যাট ইজ, ইফ নট আ ক্রাইম, ইউ আর you are helping someone to do in doing a crime, so equally unpardonable. But এইবারকার যেটা হয়েছে দুঃখজনক। এখন তো তদন্ত পর্যায়ে আছে, কোনো কিছু কিন্তু প্রমাণিত হয়নি। আমার মনে হয় হয়তোবা একটা হার্শ ডিসিশন শুনতে পারা যাচ্ছে, যেটা এনামূলক বিজয়ের পাসপোর্ট রিলেটেড, কিংবা দ্যাট হি উইল নট বি অ্যালাউড টু ট্রাভেল। সো দিস ইজ সিরিয়াস বিকজ তার মানে হচ্ছে যে তারা সন্দেহ শুধু করে নাই, কিছু হয়তো প্রমাণ পাচ্ছে, বাট বাদ বাকিগুলো কিন্তু যতটুকু আমি জানি, যা আমি প্রতিবেদন আছে একটু দেখে আসবো। বিপিএল এর ফিক্সিং আসলে সন্দেহের তালিকায় শুধু ক্রিকেটাররা নয়, ফ্র্যাঞ্চাইজি মালিকদেরও জেরা করতে চায় অ্যান্টি করাপশন ইউনিট আকু। বিপিএল এর পাশাপাশি বাংলাদেশ ভারত সিরিজে কানপুর টেস্ট নিয়েও কিন্তু কাজ করছে তারা। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার এরই মধ্যে জানিয়েছেন শুক্র শনি বন্ধ থাকায় তারা আইনি প্রক্রিয়ায় যাবেন রবিবার। বিসিবির একাডেমি ভবনের মাঝেই অ্যান্টি করাপশন ইউনিট আকুর অফিস। ছুটির দিন খেলা না থাকায় সে ভবনেও তালাবদ্ধ, তারপরেও থেমে নেই কাজ। বিপিএল এর ফিক্সিং ইস্যুতে সরগরম দেশের ক্রিকেট অঙ্গন। নজরদারির দায়িত্বে যারা, সেই আকুর সন্দেহের তালিকায় শুধু ক্রিকেটারই নয়, তালিকায় ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারীরাও। এমনকি টিম ম্যানেজার থেকে শুরু করে টিম বয়রাও নজরে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম ঘুরে আবার রাজধানীতে ফিরেছে বিপিএল। আশঙ্কার খবর, বিপিএল এর 10টি ম্যাচ আকসুর সন্দেহের তালিকায়। জাতীয় দলের বাইরে থাকা দেশি বিদেশি 10-এর অধিক ক্রিকেটারের সাথেও কথা চলছে ফিক্সিং ইস্যুতে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ঢাকা, সিলেটের পাশাপাশি রাজশাহীর মালিকের নামও আলোচনায়, যদিও এখনই নাম প্রকাশ করতে চায় না আকু।
তবে তদন্তের স্বার্থে মালিক পক্ষদেরও আনা হবে জেরার আওতায়। আকুর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, শুধু বিপিএল নয়, ভারত বাংলাদেশ মধ্যকার কানপুর টেস্ট নিয়েও কাজ করছেন তারা। 3 দিন বৃষ্টি হইলো, আমরা লাস্টের 2 দিন টিকতে পারলাম না, এটা কিভাবে সম্ভব? ফিক্সিং বেশ কয়েক প্রকারের হইতে পারে। একটা হচ্ছে ওনার টু ওনার ফিক্সিং, একটা হচ্ছে স্পট ফিক্সিং, একটা হচ্ছে প্লেয়ার টু এজেন্ট ফিক্সিং, একটা হচ্ছে মনে করলেন যে প্লেয়ার টু প্লেয়ার ফিক্সিং, একটা হচ্ছে কোচ টু প্লেয়ার ফিক্সিং, একটা হচ্ছে মনে করলেন যে কি বলে আপনার টিম ম্যানেজার টু প্লেয়ার ফিক্সিং, এজেন্ট টু ম্যানেজার। ঠিক আছে, দেয়ার আর মেনি ফিক্সিংস, বুঝছেন? আচ্ছা, তারপরে আবার অ্যাড স্টেপস থাকে না, অ্যাড স্টেপসের ওনারও তো থাকে নাকি? ক্রিকেটারদের পেমেন্ট বকেয়া, সাথে বিপিএল এর শুরুতেই গেট ভেঙে মাঠে প্রবেশ, এমন অনেক ঘটনায় এবার দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসন নিয়েও আলোচনা। এরই মধ্যে বিভিন্ন ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সলিউশনের জন্য যে কারোর সাথে কথা বলবো বা কারো নোটিশ করা লাগলে করব, সেটা আমরা মাত্র গতকাল হলো তো, রবিবারে অফিসে গিয়ে তারপর আমরা কর্মপরিকল্পনা ঠিক করবো। আমরা হয়তো রোববার থেকে ইনশাল্লাহ কাজ শুরু করব, যেহেতু আমাদের ডাইরেক্টর স্যার আছেন কমিটিতে, তো স্যারের সাথে আমরা সানডেতে বসে একটু প্রাইমারি একটা আলোচনা করে এরপরে আমরা অ্যাডভান্স হবো কাজে, এবং যত দ্রুত সম্ভব 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করব। যেসব ক্রিকেটারের নাম এরই মধ্যে গণমাধ্যমে এসেছে, নিউজ 24 যোগাযোগ করে তাদের সাথেও। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেন, সব টিমই হয়তো বা ফার্স্ট করবে, যেহেতু শুক্র শনি বন্ধ, তো কেস করা হবে যেটা, সেটাও তো হয়তো রবিবারেই হবে, তার আগে তো কিছুই হচ্ছে না, তাই না? ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিক্সিং এর ইস্যু নতুন নয়। বেটিং সাইটগুলোর আধিক্য বাড়ায় নানাভাবে তারা জাল ছড়িয়ে যাচ্ছে, যদিও এখনো সবই সন্দেহের তালিকায়। তবে প্রমাণের আগে এ বিষয়ে খুব বেশি কিছু বলতে চায় না বিসিবি। অ্যান্টি করাপশন কোড এবং ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন কোড এবং বিসিবির অ্যান্টি করাপশন সেল আছে, এটা তাদের এখতিয়ার দিন, সেজন্য আমরা কোনো কমেন্ট করতে পারবো না, কিন্তু তারা প্রতিটা জিনিস লিগ্যালি যেভাবে দেখা দরকার সেভাবে দেখছে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। ইশতিয়াক ভাই, আপনার কি মনে হয় না এবারের বিপিএলটা আসলে অনেক বেশি আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে? আনডিজায়ারেবল, অবশ্যই অবশ্যই আনডিজায়ারেবল। এগুলা একটা টেস্ট প্লেয়িং নেশন, যেখানে আমরা এখনও কিন্তু হামাগুড়ি দিচ্ছি। রাইট। সেখানে যদি অনৈতিক কিংবা নেতিবাচক যদি কোনো ইয়েগুলো আমরা যদি এটা দেখা যায় ক্রিকেট রিলেটেড অফ দ্য ফিল্ড, না, দিস ইজ মোস্টলি আই মিন অন অ্যান্ড অফ দ্য ফিল্ড, এটা খুবই দুঃখজনক হবে। এবং এটা যদি ওয়ান্স পিঙ্কি, আই টেল ইউ, ইফ দিস ইজ এস্টাবলিশড ফুললি অ্যান্ড ফাইনালি, আমার মনে হয় বিপিএলের ফিউচার নিয়ে একটা বড় কোয়েশ্চেন থাকবে আমি মনে করি। অ্যান্ড বিসিবি ডিজার্ভস দ্যাট। বিপিএল শুড বি পেনালাইজ যদি এই এত বড় ক্রাইম আস্পর্ধা হয় যদি কারো করার, আমার মনে হয়। আসলে বিপিএল ধুঁকতে থাকা বিপিএল, আমি বলি ধুঁকতে থাকা বিপিএল, এবারের বিপিএলটি অনেকটা শেষের দিকে চলে এসছে। এখন পর্যন্ত 6টি দল তারা যেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি তারা দেয়নি, প্লেয়াররা ঠিকমতো কোনো পেমেন্ট পাচ্ছে না। এদিকে রাজশাহীতে বারবার চেক বাউন্স করছে, এবং তাদের সবচেয়ে বেশি প্লেয়ার কিন্তু আসলে ফিক্সিংয়ের অভিযোগ কিন্তু তাদের এগেনস্টে সবচেয়ে বেশি, তাদের এবং ঢাকার এগেনস্টে। এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখেন? তাদের ইন্টেনশনটাই কি ছিল এরকম কিছু করার কিনা, যদিও এটা এখনো প্রমাণিত নয়? আমার মনে হয় এটা ভেরি উইক সিস্টেম। বিসিবি ফুললি অর্গানাইজড না। আমার মনে হয় যে বিসিবি আনশিওরভাবে কিংবা কনফিডেন্টলি কিংবা কম্পিটেন্টলি এই টুর্নামেন্টটা শুরু করে নেই। আমার মনে হয় যেহেতু আমাদের প্রধান উপদেষ্টার একটা আকাঙ্ক্ষা ছিল যে এই যে গণ অভ্যুত্থানটা হলো, এটার চেতনাকে কেন্দ্র করে বিপিএলটাকে একটা, বিকজ ইটস এ ক্রাউড পুলিং থিং, ইটস টেলিভাইজ ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড হ্যাজ গ্রেট কমার্শিয়াল ভ্যালু, সব কিছু মিলিয়ে এটাকে একটা আলাদা একটা মাত্রায় নিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা ছিল। ইন লাইন উইথ দ্যাট, বিসিবি অলসো ট্রাইড ইন ইটস ওন লিমিটেড ওয়ে অর হাম্বল ওয়ে। কতখানি সফল হয়েছে সেটা জানি না, বাট দেখা যাচ্ছে যে টুর্নামেন্টটা অর্গানাইজ করতে গেলে টুর্নামেন্টের যেগুলো বাইন্ডিংস, লিগাল বাইন্ডিংস কিংবা ফাইন্যান্সিয়াল এগ্রিমেন্টস, ফাইন্যান্সিয়াল
সেগুলো ট্রান্সপারেন্সি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বারবার বিশালভাবে। এবং সবচেয়ে বড় ব্যর্থতার যেটা আমি মনে করি, যেখানে বিসিবির ইনকম্পিটেন্স, অ্যাবসলিউটলি আউট অ্যান্ড আউট ইনকম্পিটেন্স ওয়াজ দে রিলাইড আপন ফ্র্যাঞ্চাইজিস, যে এখানে যে প্লেয়ারদেরকে পেমেন্ট দেওয়া না দেওয়ার ব্যাপারে যে নিশ্চয়তা একটা বাই ওয়ে অফ গেটিং আ ব্যাংক গ্যারান্টি, এটার বিপিএল এর ফিউচারকেও হুমকির মুখে ফেলবে, কেননা বাইরের বিদেশি প্লেয়াররা তো আসলে খেলতে আসতে চাইবে না। World Cricket Association or Players Association, they have taken this matter very seriously, এবং এটা তো অবভিয়াসলি প্লেয়াররা তো কমপ্লেন করবেই। যেখানে আমরা আসলে আইপিএল এর সাথে তুলনা করতে চাই, কিংবা আইপিএল কে অনেকেই বলেছে যে আসলে আইপিএল এর মানে বিপিএল আস্তে আস্তে যাচ্ছে, আদৌ কি আসলে সেটা কিনা। স্পট ফিক্সিং নিয়ে যদি একটু কথা বলি আমরা, যে আসলে এরই মধ্যে কিন্তু বিপিএল স্পট ফিক্সিং এর অভিযোগ ওঠায় ক্রিকেটার এনামুল হক বিজয় সহ বেশ কয়েকজনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। খেলোয়াড়দের ছাড়াও দেশ ত্যাগ নিষেধাজ্ঞা রয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিক আকুর সন্দেহের তালিকা থেকে বাদ যায়নি সাংবাদিকরাও। বিপিএল এর এবারের আসর শুরুর আগেই বিসিবির সভাপতির ঘোষণা ছিল অন্য আসরগুলোকে ছাড়িয়ে যাবে এবারের টুর্নামেন্ট। তবে কথা রাখতে পারেননি বিসিবির সভাপতি। নানা জটিলতা খেলোয়াড়দের পেমেন্ট ইস্যুতে এবারও সমালোচিত বিপিএল। সবশেষ ফিক্সিং কেলেঙ্কারিতে আলোচনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। চলতি আসরে অন্তত 10-এর অধিক ম্যাচে সন্দেহজনক পারফরমেন্সের অভিযোগ উঠেছে, যেখানে জড়িত সন্দেহে নজরদারিতে আছেন 4 ফ্র্যাঞ্চাইজির 10 ক্রিকেটার। ফিক্সিং সন্দেহের তালিকায় আলোচনায় সবচেয়ে বড় নাম এনামুল হক বিজয়। দুর্বার রাজশাহীর হয়ে খেলা এই ক্রিকেটারকে এরই মধ্যে দেওয়া হয়েছে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। শুধু বিজয় নয়, বিপিএল এর ম্যাচ পাতানোর কালো থাবায় জড়িত 4 ফ্র্যাঞ্চাইজির মালিক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট, এছাড়া সাংবাদিকরাও আছেন আকুর সন্দেহের তালিকায়। বিসিবির দুর্নীতি দমন ইউনিটের এক কর্তার স্ট্যাটাস দিচ্ছে এমনই বার্তা, তাদেরকে দেশ ত্যাগ না করতে অনুরোধ করেছে আকু। ক্রিকেটে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে ম্যাচ ফিক্সাররা। এবারের বিপিএলও যাদের কালো থাবা, যদিও এখনো সবাই সন্দেহের তালিকায়। জিহাদ আল হাসান, নিউজ 24। আহমেদ, আপনি যেমনটি বলছিলেন যে আসলে এনামুল হক বিজয়কে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সাথে আরও কিছু খেলোয়াড়কে কিন্তু দেওয়া হয়েছে, সাথে ফ্র্যাঞ্চাইজি মালিকদের, এবং সেই তালিকা থেকে কিন্তু বাদ যায়নি সাংবাদিকরাও। এটা কতটা ভয়াবহ অবস্থা বলে আপনি মনে করেন ক্রিকেটের জন্য বাংলাদেশের? সাংবাদিকরা কিভাবে ইনভলভ হয়, এই জন্য হয়তো বা ক্লোজনেস উইথ দ্য প্লেয়ার্স অর ক্লোজনেস উইথ দ্য নন স্টাফ, আদারওয়াইজ সাংবাদিকদের why should they be involved? And if they are involved, it is probably because of the closeness with the players and as far as the owners are concerned, আমার মনে হয় এখানে দেখার বিষয় হচ্ছে যে the choice of the franchisees, তাদের past record, রাইট, এবং যারা এখানে একটা কথা আছে যে আপনি যেটা বললেন যে চয়েস করাটা, আমরা যদি দেখি যে প্রতি বছরই তো আসলে বিপিএল এর দল পরিবর্তন হয়। আমরা যদি ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, 2টা থেকে 3টা দল আমরা যদি বাদ দিই, প্রতি বছরই কিন্তু নতুন নতুন দল আসে, নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি আসে। এইটাও তো আসলে বিপিএল কে হুমকির মুখে ফেলছে। নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি আসে এই জন্য যে বিকজ আমাদের যে রেভিনিউ শেয়ারিং, যারা ইনভেস্ট করে রিটার্নস কি হচ্ছে তাদের ইনভেস্টমেন্টে, তারা প্রফিট পাচ্ছে না, কিংবা কতই বা পাচ্ছে, বিসিবি বলছে প্রফিটেবল হচ্ছে না। সো তারা যে বিনিয়োগ করছে দে আর নট শিওর তারা রিটার্নস কীরকম পাবে। সেই জন্য যে একবার যে ইনভেস্ট করে রিটার্ন না পাওয়ার কারণে পরবর্তীতে তারা আসে না, সো এই জন্য না পারতে নতুন নতুন আমরা আইপিএলে কি দেখি, আইপিএলে দেখি যারা আছে তারা সব সময় অ্যাবসলিউটলি, বাট আমরা ধারে কাছে যারা বলে আইপিএল এর তুলনা করে, যারা হয় ক্রিকেট বুঝে না আর তার মানে আস্থা পাগল এরা, যারা বলে আইপিএল এর সাথে তুলনা করার সে আস্পর্ধা রাখে যারা। বাট আই থিঙ্ক যে এখানে বিসিবির গভর্নিং কাউন্সিল, বিপিএল গভর্নিং কাউন্সিল, হোয়াট এভার যে কমিটি হয়, কিংবা বিসিবির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, এটার তো একটা নিশ্চয়ই ক্রাইটেরিয়ান থাকে হু টু চুজ। চয়েস করতে গিয়ে যদি সেখানে আমার মনে হয় দেখা উচিত যে হু আর দি ওয়ান্স হু আর বিহাইন্ড সেইং ইয়েস অর নো টু আ ফ্র্যাঞ্চাইজি অ্যান্ড ওয়াই।
এমনও শোনা গেছে যে ব্যর্থ কিছু ডিফল্টার্স দে আর ব্যাক হিয়ার রাইট at whose request? সেখানে যেটা আমরা বলি কনফ্লিক্ট ইন ইন্টারেস্ট, যদি সেটা হয়ে গিয়ে থাকে আর যদি বিসিবির কর্মকর্তারা যদি এখানে যারা ডিরেক্টর সেখানে যদি, আমার মনে হয় যে গভর্নমেন্ট যে পদক্ষেপ নিচ্ছে যে তদন্ত কমিটি, আমার মনে হয় ফাঁক রাখা উচিত হবে না কোথাও। and I'm sure they'll we don't need to tell them how to go about doing it. নিশ্চয়ই। ইশতিয়াক আহমেদ, আমরা আরো আলোচনায় ফিরবো, একটা ছোট বিরতি নিয়ে আসি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। গেম অনে কথা হচ্ছে বিপিএল এর আসলে ফিক্সিং নিয়ে আমরা কথা বলছি, এবং আমাদের সঙ্গে কিন্তু জাতীয় দলের সাবেক ক্রিকেটার আছেন ইশতিয়াক আহমেদ ভাই। আমি কিন্তু আপনার সঙ্গে আলোচনায় ফিরবো, তবে স্পট ফিক্সিং এর আরো খবর আছে। স্পট ফিক্সিং এর সন্দেহে থাকা রংপুর রাইডার্সের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে চিন্তিত নন টিম ম্যানেজমেন্ট। দেশের ক্রিকেটের স্বার্থে ফিক্সিংয়ে জড়িত থাকা দল কিংবা খেলোয়াড়দের বিচারের আওতায় আনার পক্ষে রংপুর রাইডার্স। ফিক্সিং তদন্তে বিসিবিকে সর্বাত্মক সহযোগিতাও করবে উত্তরের এই দলটি। শনিবারে মিরপুরে অনুশীলন শুরুর আগে এসব কথা জানিয়েছেন রংপুরের টিম ডিরেক্টর সানিয়ান তামিম। প্লে অফের আগে মিরপুরে অনুশীলনে রংপুর রাইডার্স। মাঠের লড়াইয়ের আগে ক্রিকেটারদের চিন্তায় ফিক্সিং ইস্যু। কখন কার ডাক আসে বিসিবির নিজস্ব দুর্নীতি দমন ইউনিট আকু থেকে, সেটি নিয়ে বেশ দুশ্চিন্তায় সময় কাটছে দলগুলোর। আকুর তদন্তের আওতায় থাকা 10 ক্রিকেটারের মধ্যে 6 জন বাংলাদেশ জাতীয় দলের সদস্য, 2 জন দেশি আনক্যাপড ক্রিকেটার এবং 2 জন বিদেশি খেলোয়াড়। এছাড়া দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস, সিলেট স্ট্রাইকার্স ও চিটাগং কিংস, এই 4টি দলের উপর কড়া নজরদারি রেখেছে আকু। বৃহস্পতিবার রংপুর বনাম খুলনার ম্যাচে একটি ওভারে অস্বাভাবিক নোবল সহ প্রায় 20 রান খরচ করেছিলেন রংপুরের ক্রিকেটার সাইফুদ্দিন। সেই ম্যাচের পর থেকেই তাকে ঘিরে তৈরি হয়েছে সন্দেহ। তবে এসব নিয়ে চিন্তিত নন রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। হয়তো সাইফুদ্দিনের একটা খারাপ ওভার হয়েছে বলে হয়তো ওনারা কোনো ধরনের ইনভেস্টিগেশন বা কোনো কিছু করছে। তো রংপুর রাইডার্সের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা উই আর নো ওয়ান টু স্টপ দেম। তারা যদি তাদের মতো করে কোনো ইনভেস্টিগেশন করতে চায় তাহলে তারা করতে পারে, দে আর ওপেন টু ইট। বিপিএল এর অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো যেখানে খেলোয়াড়দের পেমেন্ট ইস্যু এবং ফিক্সিং এর মতো জঘন্য কেলেঙ্কারিতে জড়িয়ে যাচ্ছে, ঠিক তার উল্টো রংপুর রাইডার্স। দীর্ঘদিন ধরে বিপিএল এ ক্লিন ইমেজ নিয়ে নিয়মিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির টিম ডিরেক্টর শাহানিয়ান তানিম জানান, ফিক্সিং এর মতো জঘন্য কর্মকাণ্ড কখনোই সমর্থন করে না রংপুর রাইডার্স। we need to do something like this, ওদিন আসলে ক্রিকেট ছেড়ে চলে যাওয়া ভালো। রংপুর রাইডার্স বিলিভস ইন ইট, এবং আমরা 7 বছর ধরে কোনো ধরনের অ্যালিগেশন আসেনি, আমরা আসতে দিবও না। উই আর ভেরি স্ট্রিক্ট ইন টু দিস, এবং এন্ড অফ দ্য ডে ইটস অল অ্যাবাউট বিং এথিক্যাল অ্যান্ড নট এথিক্যাল। এছাড়া তিনি জানান যে দল কিংবা যেই খেলোয়াড়ই এই কর্মকাণ্ডের সাথে জড়িত থাকুক না কেন, দেশের ক্রিকেটের স্বার্থে তাদের বিচারের আওতায় আনার পক্ষে রংপুর রাইডার্স। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা। ইশতিয়াক আহমেদ, আসলে সন্দেহের তালিকা থেকে সাইফুদ্দিনও কিন্তু বাদ যাননি রংপুর রাইডার্সের। তিনিও সন্দেহের তালিকায় আছেন, এবং রংপুর রাইডার্স কিন্তু আকুকে আসলে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট শুড বি। যথার্থ বলেছেন যিনি অফিশিয়াল, এবং এটাই স্পিরিট থাকা উচিত। আনলেস এন্ড আনটিল ইউ আর টাফ, যদি আমি নিজের যদি নীতি ঠিক না থাকে, ইফ আই এম নট লুকিং ইনটু দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য গেম, তাহলে কিন্তু এই কারাপশনটা থাকবেই। সো আমার মনে হয় হি ওয়াজ জাস্ট রাইট যে আকুর যে কোনো ধরনের সহায়তা যদি লাগে, দ্য টিম ইজ প্রিপেয়ার্ড টু অ্যাসিস্ট দেম। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইট শুড বি। বাট হ্যাভিং সেড দ্যাট, তদন্ত হচ্ছে, এবং যেটা আমি এক সময় বলতে বলার সুযোগ পাইনি, যদি এটা প্রমাণিত হয়, এটা বিপিএল এর এক্সিস্টেন্স নিয়ে একটা বিশাল একটা প্রশ্ন, বিশাল একটা ধাক্কা হবে। এবং আমি মনে করি যে যদি প্রমাণিত হয়, হোয়াটস দ্য পয়েন্ট? আমার মনে হয় যে ইভেন দি অফিশিয়ালস, প্লেয়ার কিন্তু আসলে নিষেধাজ্ঞায় পড়ে যাবে। লেটস ফরগেট অ্যাবাউট দ্য প্লেয়ার্স, যারা দোজ হু আর ক্যারিং অন the no to take cricket forward. Okay. The BCB, the officials, আমি মনে করি যে they should be also be made to be answerable. Obviously I hope, and I'm pretty sure কিন্তু as অভিভাবক আপনার সবকিছু আপনার নখদর্পণে থাকার কথা। Why will you allow
the system to be so weak and vulnerable. ইশতাক আহমেদ, এখানে একটা প্রশ্ন থেকেই যে আসলে ঘরোয়া লিগেও কিন্তু বারবার ফিক্সিং এর কথা ওঠে, শুরুটা কিন্তু ওখান থেকেই। ওখানে যদি আসলে ওই জিনিসগুলো কন্ট্রোল করা যেত তাহলে তো এত দূর আসলে আসতো না। ওখানেই কি আসলে গোড়াই গলদ যেটা আমরা বলে থাকি, আসলে কি গোড়াই গলদ রয়ে গেছে? No doubt about that. আমার মনে হয় যে this corruption thing and the wrongdoings and lack of respect for conducting the game in ethical way, এটা আমার মনে হয় বিসিবির মধ্যে অনেক দিন ধরেই এটা ছিল। দিস ইজ নাথিং নিউ। সো আমার মনে হয় উই নিড টু ক্লিন দ্য সিস্টেম। সেটা আমার মনে হয় যদি এই যে সরকারের যে প্রতিনিধি যারা এখানে এসছেন, লেট আস হোপ দ্যাট দিস ইজ আ লং ড্রন প্রসিজার। এটা কেবল এই মাত্র কেন প্লেয়ারদেরকে পেমেন্ট দেওয়া হয়নি, কেন এই বিপিএল এটা শুধু না, আমার মনে হয় যে তারা আরও ডিপলি তাদের যাওয়া উচিত হবে এবং দে শুড ডিগ ডিপ এন্ড ফাইন্ড আউট দি আদার ইরেগুলারিটিস। বিশ্বাসযোগ্য কিছু একটা করতে হবে যাতে অ্যাবসলিউটলি, আর তা নাহলে আমরা যাতে না হারিয়ে ফেলে বিপিএল। নিশ্চয়ই। ইশতাক আহমেদ, আজকে আর আলোচনা বা আগাতে পারছি না, অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে সময়। ধন্যবাদ আপনাকে and to be discussing in such a crucial issue. Thank you very much. Thank you so much. দর্শক, আজকে এখানে শেষ করছে গেম অন। আগামী শনিবার আবারও একই সময় ফিরে আসবো গেম অন নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।